আমরা ভারতে এক ধরনের কঠিন আন্দোলন দেখতে পাচ্ছি। যে সেই আন্দোলনে মোদির পদত্যাগ চাচ্ছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাচ্ছে, আরো অনেক দাবি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শুধু ককরোচ পার্টি না, আরো অনেক পার্টি সেখানে আছে, অনেকেই যুক্ত হয়েছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া ঠিক আমাদের জুলাইতে যেরকম হয়েছিল সেরকম অবস্থা। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা সরকার পতনের আন্দোলনে গড়া দিবে না? আপনার মাইক্রোফোনটা যদি অফ করে। জি। জি, আসলে বিজেপি 14 সালে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। সেখানে তারা যেইভাবে পরবর্তী সময়ে 2019 সালে তারা 272টি আসনে বিজয়ী হয়ে আরো বেশি শক্তিশালী হয়ে তারা সেই নির্বাচনে বিজয়ী হয় 2019 সালে। পরবর্তীতে 2024 সালের নির্বাচনে বিজেপি 240টা আসনে বিজয়ী হয় এবং সরকার গঠন করার ক্ষেত্রে তাদের এনডিএর সমর্থন, মানে জোটের যে এনডিএ, তাদের সমর্থনে সরকার গঠন করতে হয়। তাহলে ধারাবাহিকভাবে যদি আমরা দেখে আসি, বিজেপি দিন দিন দুর্বলের দিকে যাচ্ছে। একটা সরকার পতনের যে নমুনাগুলো, শুধু বিরোধী দলই সরকার পতনের একমাত্র নিয়ামক শক্তি তা কিন্তু নয়। সেখানে অনেক সময় ছোট বিষয় নিয়েই একটা সরকারের মানে ফুসে ওঠা লোকজনগুলো একটা ছোট বিষয় নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতন হয়েছে। যেমন ফ্রান্সে রুটির মূল্য নির্ধারণ করতে যায় কিন্তু সরকারের পতন হয়েছে। তা আজকে যে ভারতের অবস্থা, আমি মনে করি যে ভারতের জনগণ, ছাত্র সমাজ অনেকটাই ঐক্যবদ্ধ। সেই ক্ষেত্রে তাদের মানে কি বলে যে মনে হচ্ছে যে এই আন্দোলন থেকে মোদির বেরিয়ে আসাটা একটু কষ্ট হবে এবং এই আন্দোলনে মোদির পতন হওয়াটা অবিসম্ভাবী। আজকে দেখেন ভারতে কি বলে ককরোচ পার্টি, ককরোচ জনতা পার্টি ভারতের একটি ব্যঙ্গাত্মক স্যাটারিক্যাল নেই দিয়ে তারা এই আন্দোলনটাকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করেছে। 2026 সালের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়, যদিও এটি নিজেদেরকে পার্টি বলে পরিচয় দেয়। শুরুতে এটি ছিল তরুণদের ক্ষোভ, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি এবং সরকারের জবাবদিহিতা নিয়ে একটি অনলাইন আন্দোলন, যা পরবর্তীতে একটি বাস্তব এবং মানে প্রতিবাদের মানে বিক্ষোভের যে শুরু হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে। এবং এই সিআইপি গঠনের পিছনে যে প্রধান কারণগুলো ছিল সেটি হলো নেট সহ বিভিন্ন জাতীয় পরীক্ষাপত্রের প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা ব্যবস্থার অনিয়ম নিয়ে খুব যুব বেকারত্ব এবং কর্মসংস্থানের সংকট, এই সিজিপির যে আন্দোলনটা ছিল আর কি, সংকট, সরকারের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতার দাবি এবং সামাজিক মাধ্যমে প্রচারিত একটি মন্তব্যে তরুণদের এই ককরোচ পার্টি বলে অবমাননা করা হয়েছে এমন অভিযোগের পরই সেই শব্দটিকে প্রতিবাদের প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছে, যেটা আজকে আমরা মানে ককরোচ মানে তেলাপোকা পার্টি হিসেবে যেটাকে বিদ্রুপ করা হয়েছে। বাংলাদেশের জুলাইয়ের 24 জুলাই কিন্তু রাজাকার বলে বিদ্রুপ করা হয়েছিল, আর ওইখানে ককরোচ বা তেলাপোকা বলে বিদ্রুপ করা হয়েছে। সুতরাং আমি মনে করি যে তেলাপোকারা সংখ্যা এখন অনেক বেশি হয়ে গেছে। এই আন্দোলনে গতকালকে সংসদ অভিমুখী তাদের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি থেকে আপনার প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীকে যেইভাবে গ্রেপ্তার করা হয়েছে, এটাও কিন্তু ভালো সিমটম না। একটা আন্দোলন যখন জনতার অংশগ্রহণ এবং ছাত্র জনতার সকলের অংশগ্রহণ, তখন কিন্তু সেই আন্দোলন ব্যর্থ হয়েছে এরকম ঘটনা নেই। আর ভারতে ক্রমবর্ধমান অর্থনীতি যে মানে আগের তুলনায় খুব ভালো তা কিন্তু বলা যাবে না। ছাত্রদের মধ্যে অসন্তোষ আছে, কৃষকদের মধ্যেও কিন্তু অসন্তোষ আছে, ব্যবসায়ের মধ্যে। এরা তো বেনিয়া, এরা সবসময় ব্যবসা বাণিজ্য করে যেভাবে প্রতিবেশীর সাথে, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, তারপরেও তারা কি কখনো আমাদের সাথে সেই ব্যবহার করে, প্রতিবেশী সুলভ আচরণ করে? তারা প্রভু সুলভ তাদের
কর্মকাণ্ড, তাদের আচরণ, এরকম ভাবে তাদের আঞ্চলিক রাজনীতি এবং প্রতিবেশী কোনো রাষ্ট্রই তাদের সাথে খুব একটা সন্তোষজনক এমনটা মানে মনে করবার মতো কোনো সিমটম আছে বলে আমার জানা নেই। তাই আমার মনে হয় এই ককরোচ বলি আর ছাত্র জনতার আন্দোলনই বলি, এই আন্দোলন বড় ধরনের আঘাত এনেছে মোদির গদিতে। এবং মোদি, আপনি দেখেন আমাদের বাংলাদেশকে নিয়ে সে যে কি করেছে গত আপনার কি বলে যে 9, 14, 18, 24-এর নির্বাচনে, সব নির্বাচনে, এই সকল নির্বাচনে আপনি দেখেন ওই যে প্রণব মুখার্জির যদি আত্মজীবনী পড়া হয় তাহলে সেখানে উল্লেখ আছে 111-এর সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য তারা এই মইনুল আহমেদ প্রণব মুখার্জির দ্বারস্থ হয়েছিল এবং প্রণব মুখার্জি শেখ হাসিনার সাথে কথা বলে ইনশিওর করেছে যে তাদেরকে সেফ এক্সিট দিবে এবং সে তার চাকরির সময়কাল পরিপূর্ণভাবে চাকরি করবে। এই সকল শর্তে তারপরে ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় আনে। সেটা ছিল একটি ব্লু প্রিন্টের নির্বাচন, কাকে কাকে জিতিয়ে আনবে সেই নির্বাচনটা এরকমই নির্বাচন ছিল। তা আমি সর্বোপরি যেটা মনে করি, মানুষ যত চালাক থাকুক না কেন, যত কৌশলী হোক না কেন, মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তিনি হইলেন সবচেয়ে বড় পরিকল্পনাকারী, তিনি হচ্ছেন সবচেয়ে বড় কৌশলী। আজকে বাংলাদেশের যে হত্যাকাণ্ড হয়েছে এই গত 17 বছরে, গুম খুন যা হয়েছে, শেখ হাসিনার যে পরিমাণ উদ্ধত্ততা নিয়ে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাকে কখনো কখনো মানে কি শক্তিশালী নারী ইয়েদের মধ্যে 2 নম্বর 3 নম্বর আনা হয়েছে, বোঝানো হয়েছে সে কত বড় শক্তিশালী। এর নেপথ্যে ছিল ভারত, এর নেপথ্যে ছিল মোদি। এবং তাদের একটা জিনিস খেয়াল রাখবেন, আন্তর্জাতিক রাজনীতিতে তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নাই। ভালো মন্দ যাই হোক, তাদের স্বার্থ যার দ্বারা রক্ষা হবে সে যেই হোক না কেন, সে যত লম্পট হোক, চরিত্রহীন হোক বা যাই হোক না কেন, সে কিন্তু ভারত কিন্তু তাকেই সমর্থন করে। আপনার মনে থাকবার কথা, শেখ হাসিনা কিন্তু একটি উক্তি করেছিলেন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। কি দিয়েছে তা কিন্তু বলে নাই। দুষ্ট জনেরা বা রসিক জনেরা এটা অন্যভাবে ব্যাখ্যা বিবৃতি করে, আমি সেদিকে যাব না। কিন্তু এই শেখ হাসিনা দিয়েছে তো, এখন আশ্রয় তো দিয়েছে ওনাকে, ওরা তো গোষ্ঠী সুদ্ধা আশ্রয় দিয়েছে। কোন দেশ যখন আশ্রয় না দিছে ঠিক তখন তাকে আশ্রয় দিছে। শেখ হাসিনা একটি বক্তব্যে বলেছিল যে আমি মনে করেছি আমাকে কি গোপালগঞ্জ নিয়ে যাচ্ছে, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী সংসদে, তাদের সংসদে দাঁড়িয়ে স্পষ্টভাবে এটাকে ক্লিয়ার করেছেন যে শেখ হাসিনা পররাষ্ট্র এখানকার ইয়ের মাধ্যমে, হাই কমিশনের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন, আমাকে একটু জায়গা দেন, একটু স্থান দেন। তখন তড়িঘড়ি করে তারা এটার ব্যবস্থা করেছে। এখানে নানান ভাবে আপনি দেখেন শেখ হাসিনার যে দ্বৈত চরিত্র, আজকে আমরা নেশার বিরুদ্ধে কথা বলি, মাদকের বিরুদ্ধে কথা বলি, এগুলো বিস্তার হলো কোত্থেকে? শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী বীর মুক্তিযোদ্ধা, তিনি অবৈতনিক, তিনি বেতনও নিতেন না, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু, তিনি একটি বই লিখেছেন আমার ফাঁসি চাই। সেই বইয়ের মধ্যে দেখা গেছে যে শেখ হাসিনা প্রতিনিয়ত, ডাক্তার মালেক তাকে সাজেশন দিয়েছিল তাকে ফেন্সিডিল খাওয়ার জন্য, সে প্রতিনিয়ত ফেন্সিডিল খেয়েছে। ওই যে হরগঙ্গা কলেজের ভিপি কি ঘটনা ঘটেছে, এগুলা কিন্তু শেখ হাসিনার বিষয়গুলো পরিপূর্ণভাবে লিখে গেছে। তো যাই হোক, আমি সেদিকে যেতে চাই না। আজকে ভারতের যে অবস্থা, পতন ঘটে তাহলে শেখ হাসিনারও বা কি হবে সেটাও তো একটা বিষয়। যদি পতন ঘটে এই আন্দোলনের মাধ্যমে, এই আন্দোলনের মাধ্যমে যদি পতন ঘটে, আমি কিন্তু আগে একটা কথা বলেছি, ভারত তারা আমাদের মধ্যে যেরকম শেখ হাসিনা করেছে এটা আমি করব না, বা আপনি করেছেন সেটা আমি ক্যান্সেল করব, জনাব তারেক রহমান সেই লাইনে যায় নাই। যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি স্পষ্টভাবে বলেছেন যে এই বিমানবন্দরের নাম পরিবর্তন করতে যে একবার 1200 কোটি টাকা খরচ হয়েছে, এখন এটা পরিবর্তন করতে গেলে যাবো 2500 কোটি টাকা, 2500 কোটি টাকা।
লাভটা কি, দরকারটা কি? এই টাকা যদি আমি অন্য জায়গায় কাজে লাগাই তাহলে তো সেটা কাজে লাগবে। আপনি আরো জানবার কথা, সংসদে যে বাজেট অধিবেশন হলো, এটা বাংলাদেশের একটা রেওয়াজ। বাজেট অধিবেশনে শেষে একটা নৈশভোজ হয়, সেখানে সংসদ সদস্য সহ উচ্চ পদস্থ কর্মকর্তা, কিছু নেতৃবৃন্দ সব মিলিয়ে প্রায় 2-2,500 বা 3,000 লোকের একটা নৈশভোজ হয়। সেটা করার কথা ছিল, কিন্তু যখন তার কাছে এস্টিমেট দেওয়া হলো যে এটার খরচ হবে 50 লাখ টাকা, উনি স্ট্রিক্টলি সেটা ডিনাই করে দিচ্ছে। আমার দরকার নাই, যার যার বাড়িতে যে খাবো, আমিও বাড়িতে দেখো, আপনার 50 লাখ টাকা আমি অন্য কাজে লাগাবো। মশা নিয়ন্ত্রণের জন্য 5 জনের একটা টিম বিদেশ যাবে, ওনার কাছে যখন ফাইল গেছে উনি স্পষ্ট ওটা সরিয়ে দিয়ে বলেছেন যে বিভিন্ন ডুবা বা পুকুরের কাছে যায় সন্ধ্যাবেলায় বসেন, দেখবেন মশা কিরকম করে, তাদেরকে কিভাবে নিধন করা যায় বা তাদেরকে কিভাবে সেই মশার থেকে রক্ষা পাওয়া যায় সেই ব্যবস্থা করে। তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সর্বোপরি, যে ভারতের আন্তর্জাতিক পলিসি যেটা, তারা কিন্তু খুব একটা নড়চড় করে বলে আমার জানা নেই। তো শেখ হাসিনা আমার মনে হয় যে আশ্রয়ে যেভাবে আশ্রিত আছে সে সেভাবেই থাকবে। বাংলাদেশ সরকার যদি তাকে মানে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করে যদি তাকে আনতে পারে, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট হবে। আর অনেকেই বলে বা যে শেখ হাসিনা ডিসেম্বরে সে জীবনেও আসবে না, তাকে কেরান দেড়টাই না ওই দেশে আনা যাবে না, কারণ সে জানে সে কি করেছে, তার পরিণতি কি হবে। আপনি দেখেন নাই গণভবনে তার ব্রা পর্যন্ত উড়িয়েছে অনেকে, যেটা আমরা মানে পছন্দ করি না। এটা যারা করেছে তারাও ঠিক করে নাই। তার মানে তার প্রতি যে ক্ষোভ, তার প্রতি যে ক্ষোভ, এটা ঠিক হয়নি, কিন্তু এটা এইভাবে করাটা ঠিক হয় নাই। ক্ষোভের যে বহিঃপ্রকাশ, এখান থেকে আমি বলতে চাচ্ছি যে টাকার সে যদি থাকতো তাহলে যে তার কি পরিণতি হইতো এটা কিন্তু সে বুঝতে পারছে। এই জন্যই সে কিন্তু যখন ওই উঠে হেলিকপ্টারে উঠে তখন তার কদম গুলা ছিল কিন্তু অত্যন্ত দ্রুত, এবং সে কিন্তু রান্না করা খাবার খাইতে গেলে হয়তো 10 মিনিট সময় লাগবে। এই 10 মিনিট সে কিন্তু তার পরিণতি বুঝতে পেরেই মুখে যত যাই বলো তড়িঘড়ি করে চলে গেছে। সে স্বেচ্ছায় কখনো বাংলাদেশে আসবে না। ওগুলো হলো লম্ফ জম্প করা এবং নেতা কর্মীদেরকে আরো বিপদে ফেলানো। এত সোজা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিভাবে সে কি করেছে তার মনেও তো জান দেয়, সুতরাং সে কখনোই আসবে না। তো আমরা যেটা বলতে চাই, সর্বোপরি আমাদের আরো মানসম্মত চিন্তা করা দরকার। আজকে গাজী নজরুল ইসলাম সাহেব জামাতের এমপি হোক আর যে এমপি হোক, আমরা এটা কামনা করি না, জামাত হোক বা বিএনপি হোক বা অন্য দলেরই হোক, এমপি সে এমপি, জাতীয় সংসদের সদস্য, সে জাতীয় পর্যায়ের নেতা, সে আইন প্রণয়ন করবে। সেই যদি বা সেরকম মানুষ যদি বা এরকম আরো অন্য কেউ যদি এইগুলা করে তাহলে সেটা আমাদের জন্য দুঃখজনক। আমি এই টকশোর মাধ্যমে বলতে চাই যেগুলোর দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত। এই যে এবং এই আওতায় ওই ড্রাইভার, ওই মহিলা, এদেরকেও আনা উচিত। কেন তারা এই পর্যায়ে নিল দেশটাকে? আমরা যদি এটা আভ্যন্তরীণ ভাবে শুধু দেখতাম কোনো বক্তব্য ছিল না, এটা আন্তর্জাতিক ভাবেও আমাদের চরিত্র উন্মোচিত হয়ে গেল। আন্তর্জাতিক বিশ্বে আমাদের কি চরিত্র এটা কিন্তু তারা বুঝে নিল। সুতরাং এটা আমাদের দেশের জন্য দুর্নাম এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যেহেতু ইসলামের যে রকম বিধান আছে ওইভাবে শাস্তি দিলে আমার মনে হয় ভবিষ্যতে এর ধার কাজ দেওয়া যাবে না। ধন্যবাদ।